প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা অ্যালকাইনের প্রস্তুতি এবং অ্যালকাইনের রাসায়নিক ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা অ্যালকাইন সংক্রান্ত কিছু তথ্য জেনে নিই, যেটা তোমরা এর আগেও জেনে এসেছো। আজকে যেহেতু অ্যালকাইন আলাদা করে পড়বো, সেহেতু খুব সংক্ষেপে আমরা একটু দেখে নিই যে অ্যালকাইন বলতে আমরা কি বুঝি, অ্যালকাইনকে কিভাবে প্রস্তুত করা যেতে পারে। যে জৈব যৌগে কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে অ্যালকাইন বলা হয়। অন্তত একটি কার্বন কার্বন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন, তার মানে বোঝানো হচ্ছে যে অ্যালকাইনে একাধিক কার্বন কার্বন ত্রিবন্ধনও থাকতে পারে, কিন্তু ন্যূনতম একটি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে বা ত্রিবন্ধন থাকলে আমরা সেটাকে অ্যালকাইন বলবো। এবং তোমরা ইতিমধ্যেই জানো যে কার্বনের ক্ষেত্রে আমরা জানি যে তার 4টা হাত, তাই তো? তো তাহলে দুটি কার্বন তাদের প্রত্যেকের এক হাত এক হাত এক হাত দিয়ে, অর্থাৎ 3 হাত দিয়ে অপর একটা কার্বনে 3 হাতকে ধরলে তাহলে বাকি থাকে কয়টি হাত? প্রতিটি কার্বনে বাকি থাকে একটি করে হাত। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই ধরনের স্ট্রাকচার হবে অ্যালকাইনের ক্ষেত্রে। আচ্ছা, অ্যালকাইনের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n-2। এখন এই ঘটনাটা আসলে কিরকম? কেন 2n-2 হলো? কারণ অ্যালকেনের ক্ষেত্রে তোমরা দেখে এসেছিলে এটা ছিল CnH2n+2। অ্যালকিনের ক্ষেত্রে CnH2n, তার মানে এই 2টা বাদ চলে গেল। কেন বাদ চলে গেল? কারণ যখনই কার্বন কার্বন পরস্পরের সাথে দ্বিবন্ধনে যুক্ত হচ্ছে তখন কি দুটি কার্বনের একটা একটা করে হাত কমে যাচ্ছে, এবং সেজন্যই কিন্তু এখানে কি আর সেই 2টাকে আমরা পাচ্ছি না। পরেরটাতে যদি আমরা চলে যাই অ্যালকাইন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে CnH2n-2। তার মানে এবার কি কার্বন কার্বন ট্রিপল বন্ড হবে, অর্থাৎ আবারও প্রতিটা কার্বনের একটা একটা হাত করে, অর্থাৎ 2টা হাত চলে যাচ্ছে, যেখান থেকে আবার 2 মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি এভাবে মনে রাখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের অ্যালকেনে কয়টা হাইড্রোজেন হবে, অ্যালকিনে কয়টা, আর অ্যালকাইনে বা কয়টা। অ্যালকাইন শ্রেণীর ক্ষুদ্রতম সরল যে সদস্যটা, অর্থাৎ প্রথম যে সদস্যটা, সেটা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যদি কি কার্বন কার্বন ট্রিপল বন্ড যুক্ত হওয়ার পরে দুটা কার্বনে একটা একটা করে হাত খালি থাকে, অর্থাৎ এখানে আমরা কি দিয়ে দিতে পারি, এটাতেই আমরা একটু দেখি। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, অর্থাৎ এই যে প্রথম সদস্যটা C2H2, এটাই হচ্ছে প্রথম অ্যালকাইন, যার নামটা হচ্ছে ইথাইন। নামটা কিভাবে হচ্ছে? এই যে কার্বন কয়টি রয়েছে, এখানে 2টি কার্বন রয়েছে, আর 2টি কার্বন হলেই তার নামের শুরুর অংশটা হয় কি ইথ, তাই তো? এটা আমরা জানি। যখন অ্যালকেন হয়ে যায় 2 কার্বন বিশিষ্ট তখন সেটা হয় ইথেন। অ্যালকিনের ক্ষেত্রে ইথিন, আর অ্যালকাইনের ক্ষেত্রে ইথাইন। তাহলে এগুলো আমরা একটু মুছে দিই। অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে ঠিক আগের মতন করে, অর্থাৎ অ্যালকেন থেকে যেভাবে আমরা অ্যালকিনের নামকরণ করে এসেছি, ঠিক অ্যালকেন থেকে আমরা অ্যালকাইনেরও নামকরণ করতে পারবো। এখানে একটু বানানে ভুলটা এসেছে, এটা অ্যালকেন হবে। অ্যালকেনের নামের শেষে এন বাদ দিয়ে আইন যোগ করে অ্যালকাইনের নামকরণটা করা হয়ে থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ইথাইন, প্রোপাইন, বিউটাইন 2। কিভাবে নামকরণটা হচ্ছে? ইথাইন তো আমরা দেখেই আসলাম। প্রোপাইনের ক্ষেত্রে কি? প্রোপাইনের ক্ষেত্রে আমরা জানি যে C3H8, কিন্তু এখানে প্রোপাইনকে আমরা যদি ভেঙে দেখাই তাহলে কিভাবে দাঁড়াবে একটু খেয়াল করে দেখো। সি, এখানে এন মানে কত 3, এইচ কত হবে তাহলে 3 দুগুণে 6 মাইনাস কত 2, তার মানে এটা C3H4। এবং খেয়াল করে দেখো এটাই কি আমাদের প্রোপাইনের সংকেত, অর্থাৎ আমি যদি 3টা কার্বনকে পাশাপাশি দেখি, এখানে ট্রিপল বন্ডটা দিয়ে দেই, তাহলে এখানে একটা সিঙ্গেল বন্ড আসবে, এই কার্বনের একটা হাত খালি, এই কার্বনের 3টা হাত খালি, তাহলে এটাই হবে কি আমাদের প্রোপাইনের সংকেত। এরপরে আমরা 4 কার্বন বিশিষ্ট যে অ্যালকাইনটাকে পাচ্ছি তার নামটা হচ্ছে বিউটাইন 2। কেন বিউটাইন 2? খেয়াল করে দেখো এখানে যদি আমরা কার্বনের নাম্বারিংটা করি 1 2 3 4, যে দিক থেকে ট্রিপল বন্ডটা কাছে ওই দিক থেকে নাম্বারিং হবে, তো এখানে 2 দিক থেকেই ট্রিপল বন্ডটা কাছে, তাহলে কয় নম্বর কার্বনে ট্রিপল বন্ডটা 2, এবং 3 নম্বর কার্বনে ট্রিপল বন্ডটা কিন্তু আমরা ছোট যেই সংখ্যাটা মানে যেদিক থেকে কাছে সেদিকেই ধরবো, কিন্তু তার মানে হচ্ছে দ্বিতীয় কার্বনে আমাদের
ট্রিপল বন্ডটা, এজন্যই এর নামটা হচ্ছে বিউটাইন 2। এটা কি অন্য কিছু হতে পারতো? হ্যাঁ, এটা অন্যভাবেও নামকরণটা হতে পারতো। যদি ট্রিপল বন্ডটা এখানে হতো অর্থাৎ প্রথম কার্বনে, তাহলে আমরা কিভাবে নামকরণটা করতাম? খেয়াল করে দেখো, আমি বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিই। এটাও কিন্তু একটা অ্যালকাইন যার নাম হচ্ছে কি বিউটাইন, অর্থাৎ নামটা কি একই রকম, কিন্তু পরিবর্তনটা তাহলে কোথায়? এটা হবে বিউটাইন 1। তাহলে যেদিক থেকে আমাদের কি ট্রিপল বন্ডটা কাছে হবে সেদিক থেকে কার্বনের নাম্বারিং হবে এবং সেই অনুযায়ী নামটা হবে। এখানে যেমন এটা দ্বিতীয় কার্বনে ছিল ট্রিপল বন্ডটা 2 এবং 3 নম্বর কার্বনের মাঝে, মানে কি দ্বিতীয় কার্বনে, কারণ দ্বিতীয় কার্বনটা কম সংখ্যক, মানে কম সংখ্যা। 2 এবং 3 এর মধ্যে ছোট কোনটা? 2, সেজন্য। আবার এখানে দেখো 1 এবং 2 এর মধ্যে, মানে প্রথম এবং দ্বিতীয় কার্বনের মধ্যে ট্রিপল বন্ডটা, যেহেতু আমরা ছোট সংখ্যাটা নিব, যেহেতু কাউন্ট করছি আমরা ছোট থেকেই, তাহলে এটার নাম হবে কি বিউটাইন 1। তাহলে এটাও বিউটাইন, এটাও বিউটাইন, কিন্তু তারা পরস্পর দুইটা কিন্তু আলাদা যৌগ। একটা হচ্ছে বিউটাইন 1 আর একটা হচ্ছে বিউটাইন 2। তাহলে এই ধরনের কমপ্লিকেশনসগুলো আমরা এইচএসসিতে গিয়ে দেখব। এখন শুধুমাত্র নাম পড়ানোর তাগিদে তোমাদেরকে এটা দেখালাম। আমরা একটু সামনের দিকে এগোই, অ্যালকাইনের প্রস্তুতিতে চলে যাই। তোমাদের সিলেবাসে শুধুমাত্র পরীক্ষাগারের যে প্রস্তুতিটা সেটাকে দেখানো হয়েছে, যে আমরা ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করলে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাই। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড CaC2, এর সাথে পানি যোগ করা হচ্ছে যখন, তখন সেখানে আমরা ইথাইনকে পাচ্ছি এবং তার পাশাপাশি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। গাঠনিক সংকেতটা দেখলে হয়তো তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে খেয়াল করে দেখো, এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড, মানে এই ক্যালসিয়াম কার্বাইডের যেই গাঠনিক সংকেতটা কার্বন কার্বন ট্রিপল বন্ড, এবং এই কার্বন আর এই কার্বন তাদের একটা একটা করে হাত দিয়ে ক্যালসিয়ামকে ধরেছে, এবং ক্যালসিয়ামের আমরা জানি কি তার যোজনী হচ্ছে 2, তার মানে সেও তার দুইটা হাত দিয়ে এই দুইটা কার্বনকে ধরলো। এবার এখান থেকে যদি আমি ক্যালসিয়ামটাকে সরিয়ে ফেলি, তাহলে এই কার্বনেরও একটা হাত খালি হয়ে যাবে, এই কার্বনেরও একটা হাত খালি হয়ে যাবে, সেই হাতে এখান থেকে হাইড্রোজেন এসে ঢুকবে। এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের কি গঠনটা। আর এখানে যেই OH আছে অর্থাৎ হাইড্রক্সিল মূলক, সে ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে, বা এখান থেকে যাওয়া যে ক্যালসিয়ামটা সেটার সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে ফেলে। তাহলে এটা ছিল আমাদের অ্যালকাইনের প্রস্তুতি। একটাই প্রস্তুতি তোমাদের সিলেবাসে আছে। অ্যালকাইনের রাসায়নিক ধর্ম নিয়ে যদি আলোচনায় যাই, অ্যালকিনের মতন অ্যালকাইনও সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। আমরা জানি যে কি অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, এবং অ্যালকিনে যেমন একটা বন্ধন শক্তিশালী এবং আরেকটা বন্ধন দুর্বল ছিল, এখানেও এরকম ঘটনাটা, একটা বন্ধন শক্তিশালী যার নাম হচ্ছে সিগমা বন্ধন বা সিগমা বন্ড, অন্য দুটি বন্ধন এখানে দুর্বল থাকে। এই দুটি বন্ধনকে বা বন্ডকে বলা হয় পাই বন্ধন বা পাই বন্ড। এবং অ্যালকাইনে এই দুর্বল বন্ধনগুলো অর্থাৎ পাই বন্ধনগুলো ভেঙে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমি যদি একটু ভেঙে দেখাই, এখানে এই যে কার্বন কার্বন, এই বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন, এটা একটা পাই বন্ধন, এটা একটা পাই বন্ধন, আর এটা হচ্ছে কি তার যে অপর হাত দুটা সেটা। তাহলে যখন সংযোজন বিক্রিয়া প্রদর্শন করবে তখন কি ঘটনা ঘটবে? তার পাই বন্ধনগুলো ভেঙে যাবে। ধরো এই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে হাত সৃষ্টি হলো, আবার এই পাই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে হাত সৃষ্টি হলো, কিন্তু এই বন্ধনটা কখনোই ভাঙবে না। এইটাই সেই সিগমা বন্ধন বা শক্তিশালী বন্ধনটা। তাহলে হাইড্রোজেনের সংযোজন প্রথম বিক্রিয়াটা আমরা দেখব। নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথাইনকে হাইড্রোজেনের সাথে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা ইথেন উৎপন্ন করতে পারি। এই একই বিক্রিয়া তোমরা অ্যালকিনের রাসায়নিক ধর্মের ক্ষেত্রেও দেখে এসেছিলে, এবং একই প্রভাবক ছিল, একই তাপমাত্রাও ছিল। এই হচ্ছে সেই বিক্রিয়াটা যেখানে আমরা ইথাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাচ্ছি, এবং সেখানে কন্ডিশনটা খেয়াল করো, নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উৎপন্ন হচ্ছে ইথেন। এই যে এটা হচ্ছে আমাদের ইথাইনের গাঠনিক সংকেত। এবার যখন এটা ভেঙে যাবে তখন এইভাবে ঘটনাটা ঘটবে। এবার এটা দেখানোর আগে আমি যদি একটু এই যৌগটাকেই ভেঙে দেখাই, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি সেও সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে এরকম। তাহলে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে বিক্রিয়াটা কিভাবে ঘটবে তোমরা বুঝতেই পারছো, যে এখানে তার এই বন্ধনটা ভেঙে গিয়ে এই কার্বনে একটা হাত, এই কার্বনে একটা হাত সৃষ্টি হবে, যেখানে হাইড্রোজেন এসে যুক্ত হবে।
আবার এরপরে এই বন্ধনটাও ভেঙে যাবে, মানে এই পাই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে হাইড্রোজেন এসে যুক্ত হবে। তার মানে এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেনটা, বা এটাই হচ্ছে আমাদের সেই ইথেন। তার মানে বুঝতেই পারছি আমরা যে অ্যালকাইন হাইড্রোজেন সংযোজন বা সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। এরপরেই আসছে পানি সংযোজন। পানি সংযোজনে আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখে এসেছিলাম যে অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করছে যখন, তখন আমরা ইথানল, মানে ইথিনের সাথে পানি সংযোজনে আমরা ইথানলকে পেয়েছিলাম, তার মানে অ্যালকোহল উৎপন্ন হচ্ছিল। এখানে দেখি তো আমরা কি উৎপন্ন হয়। এখানে বলা হচ্ছে 80°C তাপমাত্রায় ইথাইনের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট, সংকেতটা একটু মনে রাখবে। মার্কিউরিক সালফেটের সংকেতটা হচ্ছে HgSO4, আর সালফিউরিক অ্যাসিড তোমরা জানো, তারপরেও লিখে দিচ্ছি H2SO4, যোগ করলে ইথানল উৎপন্ন হয়। এই ইথানলটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড সম্পর্কেও তোমাদেরকে আমি সমগোত্রীয় শ্রেণীতে দেখিয়ে এসেছি। অ্যালডিহাইডের কার্যকরী মূলকটা হচ্ছে CHO, যেটার গাঠনিক সংখ্যাটা হচ্ছে এরকম, সি কার্বনের সাথে ও এর একটা ডাবল বন্ড, আর এখানে থাকে H। একটু ভেঙে দেখাই, এই যে ঠিক এরকম। তাহলে এই অ্যালডিহাইড নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, খেয়াল করে দেখো এখানে ইথাইন বলা হচ্ছে, ইথাইনের কথা। তাহলে ইথাইন পানির সাথে কি বিক্রিয়া করছে, এবং সেখানে খেয়াল করে দেখো টেম্পারেচারটা কি 80°C, এবং একটু আগে যেটা বলা হচ্ছিল যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট উৎপন্ন করছে এখানে ইথানল। খেয়াল করে দেখো এখানে কি ছিল, এখানে ছিল ইথাইন, যেটা কি 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন, এবং এখানে যেই নতুন যৌগটা বা নতুন সমগোত্রীয় শ্রেণী বিশিষ্ট বা নতুন কার্যকরী মূলক বিশিষ্ট যেই সমগোত্রীয় শ্রেণীটা, সেটা হচ্ছে অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডের প্রথম যেই যৌগটা বা প্রথম যেই সদস্যটা সেটা হচ্ছে ইথানল, 2 কার্বন বিশিষ্ট, এই জন্য নামের শুরুতে এসেছে ইথ, আর বা ইথান বলতে পারো এখানে। এরপরে অ্যালডিহাইডের অ্যাল, তার গঠনটা এরকম ছিল। আমরা ইথাইনের গাঠনিক সংকেতটা এখানে দেখতে পাচ্ছি। তো তারপরে যখন বিক্রিয়াটা ঘটে ইথানলটা গঠিত হলো, কিরকম হবে গঠনটা সেটা দেখানোর জন্য আমি একটু ভেঙে দেখাই। এটা তোমাদের মনে রাখার সুবিধার্থে মূলত, যে কিভাবে আসলে এই বিক্রিয়ার ফলে আমরা অ্যালকাইন থেকে অ্যালডিহাইড পাচ্ছি। তাহলে তুমি মনে রাখতে পারো এইভাবে, যখন এই বন্ডটা ভেঙে যায় তখন এখানে একটা হাত সৃষ্টি হয়, এখানে একটা হাত সৃষ্টি হয়, তাই তো? আবার এই বন্ডটা যখন ভেঙে যাচ্ছে তখন এই কার্বনে এখানে একটা হাত সৃষ্টি হবে, আর এবার এদিককার হাতটা সৃষ্টি না করে আমি এবার এখানে হাতটা সৃষ্টি করে দিচ্ছি। কেন? কারণটা খুব সহজ, এখানে অক্সিজেন এসে যুক্ত হবে, আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে দেখো তো এই অংশটা কি, এই অংশটা হচ্ছে CH3, আর এই অংশটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে CHO, যেটা কি আমাদের ইথানলের সংকেত। তাহলে আমরা যদি এভাবে গাঠনিক সংকেতগুলো লিখে লিখে প্র্যাকটিস করি বা মানে বোঝার সময় ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু অনেক সহজেই আমরা এই চ্যাপ্টারে, অর্থাৎ 11 চ্যাপ্টারে আমরা বিভিন্ন যে বিক্রিয়াগুলো আছে সেগুলো খুব সহজেই বুঝতে পারবো। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো, বিভিন্ন প্রস্তুতিগুলো খুব সহজেই বুঝতে পারবো। তাহলে এটা ছিল অ্যালকাইনের রাসায়নিক ধর্মের আরেকটা অংশ, যেখানে আমরা পানি সংযোজন বিক্রিয়া দেখলাম। এরপরে আমরা চলে যাচ্ছি পরের অংশটাতে। পরের অংশটা হচ্ছে ব্রোমিন সংযোজন। এটা আমরা এর আগেও দেখে এসেছি অ্যালকিনের ক্ষেত্রে। সেখানে ব্রোমিন যুক্ত করে আমরা কি, ব্রোমিনের লাল বর্ণটা খুব দ্রুত দূরীভূত হয়ে যাচ্ছিল, তাই তো? মানে ব্রোমিন যোগ করার পরেই তার লাল যে বর্ণটা সেটা কি অ্যালকিনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেখানে এরপরে অ্যালকেন উৎপন্ন হচ্ছিল বিক্রিয়া করে, প্রতিস্থাপিত অ্যালকেন, এবং লাল বর্ণটা বর্ণহীন হয়ে যাচ্ছিল। এখানেও একই ঘটনা ঘটবে। খেয়াল করে দেখো যে ইথাইনের মধ্যে যখন লাল বর্ণের ব্রোমিন দ্রবণটা আমরা যোগ করি, তখন ইথাইন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে। আগেরটা ছিল কি ডাই ব্রোমো ইথেন, এবার হবে কি, এবার হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন। এবং এই টেট্রাটাকে তোমরা একই মাত্রায় লিখবে, আলাদা মাত্রায় না। এবং বিক্রিয়াটা খেয়াল করে দেখো, ইথাইন ব্রোমিন যুক্ত করছে, এখানে টেট্রা ব্রোমো ইথেন সৃষ্টি হচ্ছে। এবং তার বিক্রিয়াটা আমরা একটু যদি খেয়াল করি, এখানে কি ঘটবে, এখানে এটাকে আমি একটু ঠিক করে দেই। এখানে
এরকম থাকে ট্রিপল বন্ডের বিক্রিয়াটা। এখানে হাইড্রোজেন থাকে, এখানে এইচ থাকে, তারপরে তার সাথে এসে যুক্ত হবে কে, ব্রোমিন, এরকম। তো এরপরে ঘটনাটা কি ঘটবে, ব্রোমিন এসে যুক্ত হয়ে এখানকার বন্ডটা ভেঙে এখানে দুটি ব্রোমিন এসে যুক্ত হবে, দুই হাতে দুটি, আবার এই বন্ডটা ভেঙে এখানে দুটো ব্রোমিন এসে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে গেল, খেয়াল করে দেখো, এটা যদি এরকম না হয় এরকম হতো, সেক্ষেত্রে এর নাম আমরা বলতাম কি, এর নাম বলতাম আমরা ইথেন। এবার এই হাইড্রোজেন এটা 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 এই চারটাকে রিপ্লেস করেছে কে, ব্রোমিন। কয়টা ব্রোমিন, চারটা ব্রোমিন। এই জন্য এই যৌগটার নাম হচ্ছে টেট্রাব্রোমো ইথেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই বিক্রিয়াটা, এই যে এবার লাল বর্ণটা অপসারিত হবে, এবার লাল বর্ণটা কিন্তু ধীরে ধীরে অপসারিত হবে। অর্থাৎ অ্যালকিনের ক্ষেত্রে যখন ব্রোমিন দ্রবণটা দিলে, লাল ব্রোমিন দ্রবণটা খুব দ্রুত বিক্রিয়া করে লাল বর্ণটা দূরীভূত হয়ে গেল বা বর্ণহীন হয়ে গেল। অ্যালকাইনের ক্ষেত্রে তুমি যখন ব্রোমিন দ্রবণ যোগ করবে, সেটা কি করবে, সেটা একটু ধীরে ধীরে বর্ণহীন হবে। এ থেকেই তুমি বুঝবে যে আমাদের যৌগটা বা হাইড্রোকার্বনটা অ্যালকিন ছিল নাকি অ্যালকাইন ছিল। আর যদি বিক্রিয়া নাই করে, মানে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত না হয়, বর্ণহীন না হয়, লালি থেকে যায়, তাহলে তো বুঝে যাবো যে সেটা হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকেন। আর যদি দ্রুত লাল বর্ণটা বর্ণহীন হয়, তাহলে বুঝবো সেটা অ্যালকিন। আর ধীরে ধীরে ব্রোমিনের লাল বর্ণটা যদি বর্ণহীন হয়, তাহলে সেটা বুঝবো অ্যালকাইন। ঠিক একইভাবে আমরা গতদিন আরেকটা বিক্রিয়া দেখে এসেছিলাম, এটা আমি একটু সংক্ষেপে বলবো। সে বিক্রিয়াটা ছিল কি, আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে বিক্রিয়া দেখে এসেছিলাম অ্যালকিনের। সেখানেও কি যৌগ সৃষ্টি হচ্ছিল, তাই তো? এবং তার যে গোলাপি বর্ণটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, সেটা দূরীভূত হয়ে যাচ্ছিল। এখানেও এই জায়গাটাতে আমি একটু এখানে একটা ব্যারিকেড দিয়ে দিই, তাহলে এখানেও আমরা অ্যালকাইনের সাথেও সেই বিক্রিয়াটা ঘটে, ওই যে জায়মান অক্সিজেনের উপস্থিতিতে যে বিক্রিয়াটা। এবং এখানে কে ছিল, এখানে ছিল KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এর সংকেতটা তোমরা মনে রাখবে অবশ্যই। তাহলে এখানে সৃষ্টি হয় কার্বক্সিলিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তাহলে এটা কি ঘটলো, মানে অ্যালকাইনের নমুনায় আমি যদি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ যোগ করি, তাহলে পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণটা সেটা ধীরে ধীরে বর্ণহীন হয়ে যায়। তার মানে এটা কি অসম্পৃক্ততাকে নির্দেশ করছে। আগেরবার কি দ্রুত গোলাপি বর্ণটা বর্ণহীন হয়েছে, এবার অ্যালকাইন যেহেতু, সেজন্য কি ধীরে ধীরে বর্ণহীন হবে। আর অ্যালকেনের ক্ষেত্রে তো এই পরীক্ষাই হবে না, তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণটা সেটা কি গোলাপি থেকে যাবে। এবং এখানে অ্যালকাইনটা জার্মান অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। আর এটা মূলত অ্যালকাইনের ভিন্ন ভিন্ন গঠনের জন্য ভিন্ন ভিন্ন গঠনের কার্বক্সিলিক অ্যাসিড আমরা পাই, সেই আলোচনায় আর যাচ্ছি না আমরা। এটা মূলত আমি অ্যাড করলাম কারণ কি, যে অ্যালকিনের মতন অ্যালকাইনও এই বিক্রিয়াটা বা এই পরীক্ষাটা সাপোর্ট করে, বা এই পরীক্ষাটা দিয়ে আমরা অ্যালকাইনও শনাক্তকরণ করতে পারি, যেটাকে আমরা বলি অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে এই ছিল আমাদের অ্যালকাইন সংক্রান্ত আলোচনা। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা পরবর্তী যে সমগোত্রীয় শ্রেণীগুলো রয়েছে, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।